বলল, আচ্ছা আম্মু, তোমার কি মামুনি লাগবে? মিম বলল, মান্নি। নেহা বলল, তাহলে তোমার বাবাইকে বলো। মিম করুণ সুরে বলল, বাবাই, আমালে একটা মামুনি আনেতিবা? আমি বললাম, ঠিক আছে মামুনি, তোমার জন্য একটা মামুনি আনবো। এখন আমার ভালো আম্মুর মতো খাও। মিম বলল, আত্মা, কিন্তু বাবাই, আমার মামুনি যে আমি নিয়ে আনবো। আমি অবাক হয়ে গেলাম, এইটুকু মেয়ে বলে কি? আমি বললাম, তুমি কোথায় পাবে? মিম বলল, আজকে আমালেদের চকলেট দিয়েতে তলিনি আদল তোলেতে, সে তাই আমার মামুনি। মেয়ের কথা শুনে আমার গলায় ভাত আটকে গেল। নেহা আমাকে পানি এগিয়ে দিয়ে বলল, আহ ভাইয়া, এখন খাও, পরে না হয় ভাবের কথা ভেবব। আমি বললাম, তোর ভাবিকে কোথায় পাইলি? নেহা বলল, কে আবার? মিমের মামুনি। আমি বললাম, পেকে গেছিস। নেহা বলল, দেখো ভাইয়া, তোমার বয়স হয়ে যাচ্ছে, আবার মিমের তো একটা মামুনির প্রয়োজন, প্লাস আমার তো ভাবি লাগবেই। তাহলে তুমি এমন করতেছো কেন? নিয়ে আসো না। কথাগুলো নেহা করুণ সুরে বলতেছিল। আমি বললাম, আমার কথা তোকে ভাবতে হবে না, তুই খা তাড়াতাড়ি। নেহা মন খারাপ করে বলল, খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম। মিম নেহার রুমে গেছে। 4টায় অফিসে গেলাম। অফিসে যে বিষয়ে প্রবলেম হয়েছে সেটা সলভ করে দিয়ে সব স্টাফদের সাথে দেখা করে চলে আসলাম। অপরদিকে সামিয়া ভাবতেছে, আজকে আমার কলেজেরটা অনেক রেগে গিয়েছে, না জানি নেহাকে কি বললো। নেহাকে একটু ফোন দিয়ে দেখি। নেহাকে ফোন দিতেই নেহা রিসিভ করলো। নেহা বলল, আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? সামিয়া বলল, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। সামিয়া বলল, তোমাকে কতবার বলবো তুমি আমাকে আপু বলে ডাকবে? নেহা বলল, ঠিক আছে আপু। সামিয়া বলল, তোমার ভাইয়া তোমাকে কিছু বলেছিল কি? নেহা বলল, না, কিছু বলেনি। সামিয়া বলল, ও, তো আমার মেয়ে কি করতেছে? নেহা বলল, তোমার মেয়ে আমার সঙ্গে শুয়ে আছে, কথা বলবে কি? সামিয়া বলল, দাও। মিম বলল, আসসালামু আলাইকুম মামুনি, তেমন আতো? সামিয়া বলল, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আমার আম্মুটা কেমন আছে? মিম বলল, আমিও ভালো আছি। সামিয়া বলল, আম্মু, বাসায় গিয়ে তোমার বাবাই তোমাকে বলেছিল কি? মিম বলল, বাবাইতে তোমালে আনাল কথা বলেতি। সামিয়া বলল, কি বললে আম্মু? বুঝতে পারিনি। নেহা বলল, তোমার কথা তোমার আম্মু তার বাবাইকে বলেছে, সেটা বলল। সামিয়া বলল, কি, আমার আম্মু তো দেখছি বড় হয়ে গেছে। মিম বলল, মামুনি। সামিয়া বলল, আচ্ছা আম্মু, পরে কথা হবে। মিম বলল, আত্মা মামুনি। সামিয়া বলল, নেহা, তোমার ভাইয়া তোমাকে কিছু বললে আমাকে বলবে। নেহা বলল, আচ্ছা। সামিয়া বলল, বাই। সামিয়া নেহার সাথে কথা বলে স্বস্তির নিঃশ্বাস ফেললো, কারণ সামিয়া শাহেদের রাগ সম্পর্কে জানে। আমি অফিস থেকে বাসায় আসলাম। সন্ধ্যায় ছাদে গেলাম। ছাদে গিয়ে দোলনায় বসতেই রাফি ফোন দিল। আমি বললাম, বল, কেমন আছিস? রাফি বলল, আলহামদুলিল্লাহ, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ। রাফি বলল, শাহিদ, আজকে তোর বাবা আর ভাইয়া আমার বাসায় আসছিল। আমি অবাক হয়ে বললাম, কেন? রাফি বলল, তুই কোথায় আছিস তা আমি জানি কি না, তাই। আমি বললাম, হঠাৎ করে খোঁজ খবর নিচ্ছে। রাফি বলল, তোর বাবা, সামিয়া, তোর ভাই, এক কথায় তোর পরিবার, সামিয়ার পরিবার আর রিপার পরিবারের সবাই সত্যটা জেনে গেছে, তুই যে নির্দোষ তা জেনে গেছে। আমি বললাম, কিন্তু কিভাবে জানলো? রাফি বলল, গতকাল তোকে বললাম না যে সামিয়া তোর বাসায় এসেছিল? আসলে সামিয়া তোর সম্পর্কে জানতে এসেছিল, আর এসে তোর বাবাকে নিয়ে হাসপাতালে যায়। হাসপাতালে রিপাকে ভর্তি করানো আছে, আর সেখানে রিপা সবাইকে ডেকে সব সত্যি বলে দেয়। আমি বললাম, ও, কিন্তু রিপার কি হয়েছে? রাফি বলল, ব্রেন টিউমার। আমি বললাম, ও, আমার বাসার সবাই কেমন আছে? রাফি বলল, সবাই ভালো আছে, কিন্তু তোর আম্মু তোর চিন্তা করে অসুস্থ হয়ে পড়েছে, তুই চলে আয় ভাই। আমি বললাম, তা সম্ভব নয়, আচ্ছা ভালো থাকিস বলে ফোনটা কেটে দিলাম। আম্মুর কথা প্রচুর মনে পড়তেছে। রাফির কাছ থেকে এই খবরটা পেয়ে আমি যা খুশি হয়েছি তা বলে বোঝাতে পারবো না, কারণ পরিবারের লোকদের কাছে এক মিথ্যা ষড়যন্ত্রের জন্য আমি ছিলাম পাপী। এখন তারা সত্যটা জেনে গেছে, কিন্তু আম্মুর কথা ভেবে নিমেষে মনটা খারাপ হয়ে গেল। আমি তো আর তাদের কাছে যাচ্ছি না। পরদিন কলেজে গেলাম। মিমকে রেখে যেতে চাইলাম, কিন্তু সে আমার সাথে কলেজে যাবে। সে কি কান্না! আমি আর না করতে পারলাম না। কলেজে পৌঁছে মিম সামিয়াকে দেখতে পেয়ে আমাকে বলল, বাবাই, মামুনিল কাঁধে দাববো। আমি বললাম, না, যাওয়া যাবে না। বাস কান্না শুরু করে দিল। আমি ওর কান্না দেখে যাওয়ার হুকুম দিলাম, সাথে সাথেই কান্না অফ। গাইস, গল্পের মাঝখানে বিরক্ত করার জন্য দুঃখিত, কিন্তু কথাগুলো না বললেই নয়। আমি প্রতিনিয়ত কত কষ্ট করে তোমাদের জন্য গল্প নিয়ে আসি, কিন্তু তোমরা ওইভাবে কেউ সাপোর্টই করো না।
সবাই ভিডিও দেখো ঠিকই, কেউ লাইক কমেন্ট শেয়ার করো না, সাবস্ক্রাইব করো না। এটা খুবই দুঃখজনক একটা বিষয়। তোমাদের জন্য এত পরিশ্রম করে কন্টেন্ট নিয়ে আসি, আর তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমি কিভাবে আগাবো বলো? তো এই ভিডিওতে বলবো তোমরা বেশি বেশি সাবস্ক্রাইব করো এন্ড 300 লাইক এবং 200 কমেন্ট কমপ্লিট করে দাও। ক্লাসে ঢুকতে যাব, এমন সময় আমাদের ক্লাসের একটা মেয়ে আমার কাছে এসে একটা প্রশ্ন বুঝে নিতে চাইলো। আমি তাকে সাথে করে নিয়ে ক্যাম্পাসের একটা ফাঁকা জায়গায় বসে সেটা বুঝিয়ে দিতে লাগলাম। একটু দূরে লক্ষ্য করে দেখি সামিয়া আমার দিকে ভেজা চোখে তাকিয়ে আছে। মনে করতেছে আমি ওই মেয়ের সাথে গল্প করতেছি। আমিও সামিয়াকে রাগানোর জন্য মেয়েটির সাথে হেসে হেসে কথা বলতে লাগলাম। সামিয়া সেটা সহ্য করতে না পেরে সেখান থেকে উঠে চলে গেল। আমিও ক্লাসে গেলাম। সামিয়ার ক্লাসে সামিয়া বারবার আমার দিকে তাকাচ্ছিল। ছুটির আগে সামিয়ার রুমে গেলাম। রুমে গিয়ে বসতেই সামিয়া আমার পায়ের কাছে এসে পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, প্লিজ শাহিদ, তুমি আমাকে এইভাবে ইগনোর করো না। আমি আর পারতেছি না, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করা যায় না, এটা বলতেছিল আর কান্না করতেছিল। আমি বললাম, কি করতেছেন? পা ছাড়ুন। না, ছাড়বো না। তুমি আমাকে মেনে না নিলে আমি পা ছাড়বো না। আমি বললাম, দেখুন, আপনি যদি পা না ছাড়েন তাহলে আমি এখান থেকে চলে যেতে বাধ্য হব। সামিয়া বলল, না না, তোমাকে যেতে দিব না, তুমি থাকো। আমি চেয়ারে বসলাম আর সামিয়া আমার সামনের চেয়ারে বসলো। আমার কোনো কাজ নেই, শুধু বসে থাকা ছাড়া। মাঝে মাঝে সামিয়া আমাকে কিছু প্রশ্ন করতে দেয় আর আমি সেগুলো করি। এভাবে অতিবাহিত হলো 1 সপ্তাহ। আর এই 1 সপ্তাহে সামিয়া আমার কাছ থেকে অনেকবার ক্ষমা চেয়েছে, কিন্তু আমি ক্ষমা করিনি। প্রতিবারই তার বলা কথাগুলো দ্বারা তাকে অপমান করেছি। সেগুলো সে মুখ বুজে সহ্য করছে। হয়তোবা এখন সে আমার ভালোবাসার মর্মতা বুঝতে পেরেছে। আর 1 সপ্তাহে সামিয়ার সাথে মিমের সম্পর্কটা গভীর হয়ে গেছে। মনে হবে যে তাদের সম্পর্কটা মা এবং মেয়ের। আজকে কলেজে গেলাম আমি, নেহা আর মিম 3 জন মিলে। মিমকে না নিয়ে গেলে আমার অস্তিত্ব রাখবে না সে। ক্লাস শুরু হওয়ার সময় নোটিশ এলো যে প্রিন্সিপাল স্যার সকল ক্লাসের ছাত্রছাত্রীদের হলরুমে উপস্থিত হতে বলছেন। ছুটির সময় সবাই হলরুমে গেলাম। এরপর প্রিন্সিপাল স্যার বললেন, প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি তোমাদের একটা খুশির কথা বলবো। আমি আশা করি এতে তোমরা সকলে সম্মতি প্রদান করবে। আর তা হলো আগামী 27 তারিখে এই কলেজ থেকে সিলেট এবং কক্সবাজারে 3 দিন ব্যাপী ট্যুরে যাওয়া হবে। সবাই বলল, ইয়েস স্যার, আমরা রাজি। প্রিন্সিপাল স্যার বলল, ঠিক আছে, তাহলে তোমরা এখন থেকে প্রস্তুতি নাও। হলরুম থেকে বের হয়ে নেহার কাছে গেলাম। নেহার সঙ্গে মিম্মু ছিল। ওদের দুজনকে নিয়ে বাসায় আসলাম। বাসায় এসে গোসল করে জোহরের নামাজ পড়ে সবাই একসাথে লাঞ্চ করতে বসলাম। আমি বললাম, নেহা, তুই যাবি কি ট্যুরে? নেহা বলল, আসলে ভাইয়া আমি যেতে চাচ্ছি না। আমি অবাক হয়ে বললাম, কেন? নেহা বলল, সেখানে যাওয়া মানে অযথা খরচ করা। আর আমার জন্য তুমি কত খরচ করবে বলো? নেহার কথা শুনে ঠাস ঠাস করে গালে দুটো লাগিয়ে দিয়ে বললাম, কি বললি? তোর জন্য আমি কত খরচ করব? মানে বোঝাতে চাচ্ছিস তুই আমার কেউ না? শোন, যদি তুই না যাস তাহলে আমিও যাব না। এটা বলেই খাবার টেবিল থেকে উঠে রুমে এসে শুয়ে পড়লাম। ভাবতেই পারিনি নেহা আমাকে এই কথা বলবে। হয়তোবা আমাকে এখনো সে পর ভাববে, এখনো আপন করে নিতে পারিনি, কিন্তু সে তো আর জানে না সে আমার কাছে কতটা আপন। রুমে চোখ বন্ধ করে শুয়ে থেকে এসব ভাবতেছি আর চোখ দিয়ে পানি পড়তেছে। হঠাৎ বুঝতে পারলাম রুমে কেউ ঢুকলো। চোখ খুলে দেখি নেহা দাঁড়িয়ে আছে। আমি বললাম, কিছু বলবি? আমি তো তোর কেউ না। নেহা এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, ভাইয়া তুমি আমাকে এত ভালোবাসো, আমাকে মাফ করে দাও ভাইয়া। আমি বুঝতে পারিনি আমার কথা দ্বারা তুমি এত কষ্ট পাবে। আমি ভেবেছিলাম আমার আম্মু মারা যাওয়ার পরে এই পৃথিবীতে কেউ আর আমাকে ভালোবাসবে না, কেউ আমার সাথে ভালো ব্যবহার করবে না, কিন্তু আল্লাহর রহমতে আমি একজন ভাইয়াকে পেয়েছি যে নিজের থেকেও বেশি আমার কেয়ার করে। প্লিজ ভাইয়া আমাকে ক্ষমা করে দাও। নেহা এগুলো বলতেছিল আর কান্না করতেছিল। আমি ওর চোখের পানি মুছে দিয়ে বললাম, তুই কেন বুঝিস না? তোরা ছাড়া এই দুনিয়ায় আর কেউ নেই। আমার যা কিছু আছে সব তো তোদের জন্যই। আমি এসব রেখে কি করব বল? এখন বল তুই যাবি কি না? নেহা মুস্কি হেসে বলল, যাব। আমি বললাম, এই তো আমার ভালো আপু, আমার মেয়ে কি করতেছে? নেহা বলল, তোমার মেয়ে আমার রুমে ঘুমিয়ে গেছে। আমি বললাম, ওহ। নেহা বলল, ভাইয়া আমি গেলে তো মিমকেও নিয়ে যেতে হবে। আমি বললাম, তো যাবি, সমস্যা কোথায়? নেহা বলল, কেউ কিছু মনে করবে না তো? আমি বললাম, কে কি মনে করবে? আর বেশি সমস্যা হলে মিমের জন্য একটা সিটের বিল পে করে দিব। নেহা বলল, ও আমার তো মনেই নেই যে তোমার মেয়ের মামুনির তো তোমার কলেজের ম্যাম, সমস্যা হওয়ার কথাই নেই। তো ভাইয়া
তোমার মেয়ের মামুনিকে কবে বাসায় আনতেছো? আমি বললাম, নেহা মার খাবি কিন্তু, বেশি পেকে গেছিস তাই না? তুই রুম থেকে যা, আমি ঘুমাবো। নেহা বলল, আচ্ছা ঘুমাও, আমি ভাবির সঙ্গে কথা বললি। আমি বললাম, কি? নেহা বলল, কিছু না, বলে রুম থেকে দৌড়। আমি মনে মনে বললাম, পাগলি একটা, বিকেলে মিম এসে ডাকতেছে। মিম বলতেছে, বাবাই ও তো আজকে ঘুরতে যাবো। আমি বললাম, ওকে আম্মা, তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসতেছি। ফ্রেশ হয়ে এসে আসরের নামাজ পড়ে মিম আর নেহাকে নিয়ে ঘুরতে বের হলাম। একটা পার্কে এসে বাইক থামালাম। গাইস, পরবর্তী পার্টের জন্য তোমরা বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো, এন্ড কমেন্টে জানাও কত মিনিটের পার্ট চাও। আর